আনিস রুম থেকে বের হতেই দেখলেন অনেক দরজার সামনে দাঁড়িয়ে আছে। উনি দরজাটা লাগিয়ে অনেককে ভিতরে এসে বসতে বললেন এবং চলে গেলেন। ভদ্রলোকের কথা মতো সোফায় এসে বসলো অনিক। এরকম পরিস্থিতিতেও তার ভয় লাগছে না, সে শুধু আশেপাশে নোরাকেই খুঁজছে। আনিস ড্রয়িং রুমে প্রবেশ করতেই অনেক উঠে দাঁড়ালো। আনিস হাত ইশারা করে বসতে বললেন এবং মুখেও বললেন, বসেন বসেন। তারপর নিজেও বসলেন। জিজ্ঞাসা করলেন, আপনার নাম? অনেক কোমল চিত্তে বলল, অনেক আবেদিন। আমি আপনার বয়সে অনেক ছোট, আমাকে তুমি করে বলুন প্লিজ। আনিস ছেলেটার মতিগতি বুঝতে পারছে না। এতক্ষণ ধরে বাসার বাইরে দাঁড়িয়েছিল, যেই উপরে আসতে বলল অমনি সুরসুর করে চলে এলো। এখন আবার অতি ভদ্রতার সহিত কথাও বলছে। বিষয়গুলো একটাও স্বাভাবিক লাগছে না আনিসের কাছে। উনি মৃদু হেসে অনেকের দিকে হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেকের উদ্দেশ্যে। অনেক উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করলো, তারপরে সেই হাতটা বুকে ছোঁয়ালো। এটাও ভদ্রতার একটা অংশ। ছেলেটা কি সত্যিই এত ভদ্র, নাকি ভদ্র সাজার ভান করছে? এত ভদ্র হলে রাস্তার মাঝখানে বাইক নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে কেন? আবার মানুষের বাসার বারান্দার দিকে নজরই বা রাখবে কেন? আনিস উচ্চস্বরেই ডাকলেন, কল্পনা। সেই কালো মেয়েটি দৌড়ে আসলো। জি খালু, বলেন। দেখছো না মেহমান এসেছে, চা নাস্তা কই? মেয়েটি দাঁত কেলিয়ে বলল, এক্ষুনি আনতাছি খালু। অনেক বাধা দিল। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার তাড়া আছে। অনেক হকচকিয়ে বলল, জি। অনেকক্ষণ ধরে দেখছি বাইক নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আসো। দক্ষিণ দিকে বারান্দাটার দিকে বারবার তাকাচ্ছিলে, কি আছে ওখানে? কাউকে খুঁজছো? অনেক সিঁড়ি দিয়ে ওঠার সময় মনে মনেই সে উত্তর প্রস্তুত করে রেখেছিল, সেটাই বলল। জি, আসলে একটা বাসা খুঁজছি। কার বাসা? নিজামুদ্দিন স্যারের বাসা। কে নিজামুদ্দিন? আমার শিক্ষক, কলেজের শিক্ষক। খুব অকপটে মিথ্যে বলল অনেক। আনিস গম্ভীর মুখে জানতে চাইল, ওনার বাসা কোথায়? এখানেই আশেপাশে কোথাও। সেটা তো বুঝেছি, কিন্তু কোন লেনে? বাড়ির নম্বর কত? বাড়ির নাম্বারটা তো মনে পড়ছে না, তাই খুঁজে বের করতেও পারছি না, না হলে কখন পেয়ে যেতাম। অনেক হাসল। আনিস সেই হাসিতেই তাল মেলালেন না, গম্ভীর মুখে বললেন, ঠিক মতো ঠিকানা না জেনেই বাসা খুঁজতে চলে এসেছো? অনেক অপ্রস্তুত ভাবে বলল, ঠিকানা আসলে জানতাম, কিন্তু ভুলে গেছি। মাথায় আসছে না, মানে মানে মনেই পড়ছে না। সে না হয় বুঝলাম, কিন্তু বাইক নিয়ে আমার বাসার সামনে দাঁড়িয়েছিলে কেন? আসলে হঠাৎ করে বাইকটা স্টার্ট হচ্ছিল না, আশেপাশে পার্কিং এর জায়গাও পাচ্ছিলাম না, তাই ওভাবেই বসে থাকতে হলো কিছুক্ষণ। আর বারান্দার দিকে তাকিয়ে কি খুঁজছিলে? অনেক হাসি মুখে বলল, আসলে বারান্দাটায় সূর্যমুখী ফুলের গাছটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই তাকিয়েছিলাম, কিছু খুঁজছিলাম না। আনিস এখনো সন্দেহের দৃষ্টিতেই তাকিয়ে আছে। কথাগুলো ওনার বিশ্বাসযোগ্য হলো কিনা বোঝা গেল না। ওদের কথার মাঝখানে নোরা ঘরে ঢুকলো। হঠাৎ অনেককে দেখে খুব চমকে গিয়ে কোনো কিছু না ভেবে বলে ফেললো, আরে স্যার, আপনি এখানে? আসসালামু আলাইকুম। অনেক নোরার দিকে তাকালো। এতক্ষণে নোরাকে দেখে মনে স্বস্তি আসলো অনেকের। ওকে দেখেই বোঝা যাচ্ছে মাত্র ঘুম থেকে উঠেছে। চোখগুলো হালকা লাল তবে ফুলে আছে, গালে গোলাপি আভা, তৈলাক্ত মুখ, এলোমেলো চুল। অনেক লোভাতুর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে হাসি মুখে বলল, নোরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? আনিস এবার বললেন, নোরা, উনি তোমার স্যার নাকি? নোরা বলল, জি আব্বু, কোচিং এর ম্যাথ স্যার, অনিক স্যার। আনিসের মুখে এতক্ষণে হাসি ফুটল। অনেকের দিকে তাকিয়ে বললেন, আপনি এতক্ষণ এ কথা বলেননি কেন? অনেক বলল, আসলে আমি তো নিজেও জানতাম না যে এটা আমার ছাত্রী, মানে নোরার বাসা। ও আচ্ছা, তা ভালোই হলো, স্যারকে খুঁজতে এসে ছাত্রীকে পেয়ে গেলেন। আনিস এই কথা বলে হা হা করে হাসলেন। নোরা আর অনেকও সেই হাসিতে তাল মেলালো। অনেক বলল, আপনি কিন্তু আবার আমাকে আপনি করে বলে লজ্জা দিচ্ছেন, প্লিজ তুমি করে বলবেন। আচ্ছা আচ্ছা, সে না হয় বললাম, তবে তোমাকে কিন্তু আজকে আমাদের সাথে ব্রেকফাস্ট করে যেতে হবে। না না আঙ্কেল, সেটা সম্ভব না, আমি বরং আজ উঠি। অনেক উঠে দাঁড়ালো। নোরা বলল, প্লিজ স্যার, ব্রেকফাস্ট করে যান না, আমাদের ভালো লাগবে। আনিস বললেন, বসো বসো, ব্রেকফাস্ট করে যাও, খুব বেশি সময় লাগবে না।
আনিস এই কথা বলে ডাইনিং টেবিলের দিকে গেলেন, গলা উঁচিয়ে লীরাকে ডাকছেন। অনেক বিড়বিড় করে নোরাকে জিজ্ঞেস করলো। লীরাকে? নোরা বিড়বিড় করে উত্তর দিল, মা। ও আচ্ছা, মানে আমার শাশুড়ি। ওফ। লজ্জায় নোরার মুখ লালচে হয়ে গেল। এতক্ষণে নোরার মা লীরাও চলে এসেছে। অনেককে দেখে হাসি মুখে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। তারপর সবাই একসাথে টেবিলে খেতে বসলো। আনিস অনেককে নিজের সাথেই বসালেন। নোরা অনেকটা দূরে, তবে অনেকের বরাবরই বসলো। লীরা খেতে বসলেন না, শুধু অনেকে এটা ওটা বেড়ে দিলেন। যেখানে হয়তো ঝাঁটার বাড়ি খেয়ে বিদায় হওয়ার কথা ছিল, সেখানে টিচার হিসেবে বাড়িতে সম্মান অনেকের মন্দ লাগলো না, বরং বেশ ভালোই লাগলো। অনেক চলে যাওয়ার সময় নোরা বাবাকে বলল, বাবা, আমি স্যারকে গেট পর্যন্ত এগিয়ে দেই। আনিস বলল, আচ্ছা যাও, চাবি নিয়ে যেও। নোরাদের মেইন গেট 24 ঘন্টা তালা দেওয়া থাকে, তাই আনিস নোরাকে নিঃসন্দেহেই যেতে বললেন। নোরা না গেলে উনি নিজেই যেতেন। সিঁড়ি দিয়ে নামার সময় একটা খালি জায়গা বুঝে অনেক নোরাকে দেয়ালের সাথে লাগিয়ে ছড়িয়ে ধরল। তারপর সারা মুখে অনেকগুলো চুমু দিতে লাগলো। নোরা ভয়ে সিটিয়ে বলল, কি করছেন, ছাড়ুন তো। অনেক ছাড়ল না, আরো শক্ত করে ধরে বলল। আগে বলো, সারা রাত ফোন ধরছিলে না কেন? নোরা একটু অপ্রস্তুত বোধ করলো। খুব মন খারাপ লাগায় ফোন সাইলেন্ট রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিল সে। কাল রাতের ঘটনাটা কি অনেককে বলবে? ছেলের কাছে মায়ের বদনাম করাটা কি ঠিক হবে? নোরা আমতা আমতা করে বলল, ফোনে চার্জ ছিল না, দূরে চার্জ দিয়ে ঘুমিয়ে গেছিলাম, তাই হয়তো টের পাইনি। তো সেটা আমাকে জানাবে না? আমি সারা রাত কত টেনশনে ছিলাম, কোনো ধারণা আছে তোমার? রাতে যখন গোসল সেরে এসে দেখলাম তোমার এতগুলো মিসড কল, অথচ ফোন ধরছো না। টেনশনে মাথার মগজ লাফাচ্ছিল আমার। ওই অবস্থাতেই বাসা থেকে বের হয়ে চলে এসেছি এখানে। সারা রাত এভাবেই বাহিরে দাঁড়িয়েছিলাম, ট্রাউজার আর টি শার্ট পরে তোমার বাবার সাথে দেখা করেছি। উনি নিশ্চয়ই ভাবছেন স্যারের মাথায় সমস্যা আছে। সমস্যা তো আছেই, আপনি আসলেই একটা পাগল। এমন কেউ করে? সারা রাত বাহিরে দাঁড়িয়ে থাকার কি দরকার ছিল? ঘুমাননি নিশ্চয়ই। ঘুম আসতো না রোরা, কিভাবে ঘুমাতাম? সরি আপনাকে এত কষ্ট দেওয়ার জন্য। নোরা মাথা নিচু করে ফেলল। তার চোখ টলমল হয়ে এসেছে। অনেক ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আরে পাগলি, এত কাদার কি হলো? রাত জাগার অভ্যাস আছে আমার। এক রাত না ঘুমালে তেমন কিচ্ছু হয় না। তাছাড়া আমি না আসলে কি তোমাদের সাথে ব্রেকফাস্টের সুযোগটা পেতাম বলো? একদিক দিয়ে ভালোই হয়েছে, হবু শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের সাথে পরিচয় হয়ে গেল। নোরা হাসলো। অনেক বলল, শুধু হাসলে হবে না, এখন একটা জিনিস চাই, সারা রাত আমাকে টেনশনে রাখার পানিশমেন্ট। অনেক কি চাইছে সেটা বুঝতে পেরে নোরা শঙ্কাগ্রস্ত হয়ে পড়ল, প্লিজ এখানে না, কেউ চলে আসবে। আসুক, পায়ের আওয়াজ পেলেই ছেড়ে দিব, প্রমিস। নোরা জানো, মা আমার বিয়ের কথা ভাবছে। হঠাৎ অনেকের এই মেসেজ দেখে নোরা ভরকে গেল। পড়তে বসেছিল কিছু সময়ের জন্য, আগামীকাল কেমিস্ট্রি পরীক্ষা। তবে আপাতত বই রেখে লাফিয়ে ফোন হাতে নিল। নোরা অবাক হয়ে লিখল, আপনার বিয়ে মানে এত জলদি? জলদি কোথায়, বয়স তো কম হয়নি। 26 বছর বিয়ের জন্য যথেষ্ট। ওহ, নোরা ভাবছে কি বলবে। তার বিয়ের পরিকল্পনা তো এখনো বহু দূরে। আগে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, গ্রাজুয়েশন করবে, তারপর। অনেক আবারও লিখল, কি করি বলো তো? তোমার ফ্যামিলি তো তোমাকে এত দ্রুত বিয়েও দেবে না, তাই না? কমপক্ষে 5 বছর অপেক্ষা করতে হবে। আন্টির কি পছন্দের কোনো মেয়ে আছে? আছে, কিন্তু মায়ের যাকে পছন্দ আমার তাকে খুবই অপছন্দ। জীবনে ওই মেয়েকে বিয়ে করবো না আমি। তাহলে ওই মেয়েটা ছাড়া অন্য মেয়েকে করবেন? অন্য কাউকে বিয়ে করার হলে অনেক আগেই করে ফেলতাম। তোমার জন্য 4 বছর অপেক্ষা করতাম না, বুঝেছো মিষ্টি পড়ি? নোরা মৃদু হেসে লিখল, বুঝলাম। আচ্ছা, ওই মেয়েটির নাম কি? তিথি? তুমি এটাও আমার ডায়েরি থেকে পড়ে ফেলেছো? হ্যাঁ, আসলে লেখাগুলো সামনে এসে গিয়েছিল, তাই সরি। সরির কিছু নেই, আমার সবকিছুই তোমার জানা দরকার। মেয়েটি 6 বছর ধরে আমাদের পাশের ফ্ল্যাটে থাকে, ঘনিষ্ঠ প্রতিবেশী। মায়ের মাথাটা আগেই খেয়েছে, এখন আমাদের সবার মাথা খাওয়ার জন্য হাত ধুয়ে পেছনে পড়ে আছে, অসহ্য। আচ্ছা, আমি কি তিথির একটা ছবি দেখতে পারি? তুমি ওর ছবি দেখে কি করবে? কিছু করব না, শুধু দেখব। আমার কাছে তো ওর কোনো ছবি নেই। ফেসবুক থেকে সেভ করে দেন। সেটাও সম্ভব না, ও আমার ব্লক লিস্টে। আচ্ছা নোরা, এখন রাখছি, পরে কথা হবে। অনেক অফলাইনেই চলে গেল। নোরা আর পড়ায় মন বসছে না।
কেমন যেন অস্থির লাগছে, দুশ্চিন্তায় রাতে ঘুমও আসছিল না। অনেক ফোন ধরেনি সারা রাত, খুব ব্যস্ত মনে হয়। ভোরে নোরার ঘুম আপনা আপনিই ভেঙে গেল। তখন আবার অনেকের নাম্বারে ডায়াল করলো, কিন্তু নাম্বার বন্ধ দেখাচ্ছে। সকালে নোরা একটা দুঃসংবাদ পেল। গতকাল রাতে গ্রুপ ট্যুরে সিলেট যাওয়ার পথে অনেক অ্যাক্সিডেন্ট করেছে। কলিং বেল বাজছে। অন্তরা ব্রেকফাস্ট করছিল। তার মা আর বাবা দুইজনেই অফিসের জন্য খুব সকালেই বের হয়ে যান। সারাদিন অন্তরা একা বাসাতেই থাকে। আধ খাওয়া ব্রেডটা রেখে দরজা খুলতেই নোরার কান্নারত অবস্থা দেখে অন্তরা হকচকিয়ে গেল। হেঁচকি তুলে কাঁদছে মেয়েটা। এলোমেলো চুল, নাকের ডগায় জমে আছে ঘাম, বিধ্বস্ত অবস্থা একেবারে। অন্তরা আলতো করে ধরলো তার কাঁধে। অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে দোস্ত, তোর এই অবস্থা কেন? অনিক স্যার অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা বলতে বলতে নোরা প্রায় লুটিয়ে পড়তে নিচ্ছিল। তাকে শক্ত হাতে সামলে নিল অন্তরা, কোনো মতে ধরে এনে সোফায় বসালো। শান্ত হও, আমি আলবির কাছে শুনেছি সব, তোকে জানাতে নিষেধ করেছিলাম, কিন্তু গাধাটা বলেই দিল। আমি এক্ষুনি ওর কাছে যাব, এক্ষুনি যাব। অপ্রস্তুতের মতো কথা বলছে নোরা। অন্তরা ওর এই অবস্থা দেখে ঘাবড়ে গেল। আরে সিরিয়াস কিছু হয়নি পাগল, খুবই মাইনর ইনজুরি হয়েছে। অনেক স্যার জানালার কাছে ছিল বলে মাথায় চোট লেগে অজ্ঞান হয়েছে, এর বেশি কিছু না। তোর কাছে এটা বেশি কিছু মনে হচ্ছে না? কি ফালতু কথা বলছিস? রাগে সেন্টার টেবিলে টিস্যু বক্স আর ফুলের টব আছে ফেলে দিল সে। সিরামিকের টবটা কার্পেটের উপরে পড়েছে, পড়ার কারণে ভেঙে গেল না। অন্তরা ভীত কণ্ঠে বলল, মাথা ঠান্ডা কর নোরা, সত্যি অনেক স্যারের কিচ্ছু হয়নি। তাহলে ও আমার ফোন ধরছে না কেন? আমি ওর সাথে কথা বলতে চাই রাইট নাও। আচ্ছা আচ্ছা, আমি আলবিকে ফোন করছি। আমি সিরিয়াস অন্তু, আমি সিলেট যাব। মানে পাগল হয়েছিস? তুই আমার সাথে যেতে চাইলে আয়, নয়তো আমি একা একাই চলে যাব। চুপ কর, থাপ্পড় খাবি একটা। তুই কিভাবে যাবি? নোরা সেই প্রশ্নের জবাব দিল না, শুধু বলতে লাগলো, আমি অবশ্যই যাব। দুপুরে অনেকের সাথে নোরার কথা বলার ব্যবস্থা করা গেল। অনেক নিজের অবস্থা নোরাকে বুঝতেই দিল না। হাসপাতালের বিছানায় শুয়ে মাথায় ব্যান্ডেজ আর হাতে গুরুতর ইনজুরি নিয়ে সে খুব স্পষ্ট চিত্তেই জানালো, আমি একদম ঠিক আছি নোরা, কিছুই হয়নি আমার, শুধু সামান্য একটু ইনজুয়ার্ড হয়েছি। হসপিটালে তো জাস্ট ফার্স্ট এইড ট্রিটমেন্টের জন্য এসেছিলাম, এখন আমি রিসর্টে যাচ্ছি। নোরার তখন কান্নাই থামছে না। সে ভালো করেই জানে অনেক হসপিটালে একটু আগেই আলফির সাথে অন্তরার কথা বলেছে। নোরা তাদের কথোপকথন শুনেছে মন দিয়ে, তাই অনেক নিখুঁত অভিনয় দিয়েও তাকে ভোলাতে পারল না। সে বলল, আমি এক্ষুনি আপনাকে দেখতে চাই, এই মুহূর্তে। অনেক বিপাকে পড়ে গেল। হসপিটালে বসে সে ভিডিও কলের কথা বলতে পারবে না, তাই বাহানা বলল, আচ্ছা আমি তো এখন বের হচ্ছিলাম, বাসায় এসে তোমাকে ভিডিও কল দিব। আর একটাও মিথ্যা বলবেন না, আমি ভালো করেই জানি আপনি কোথায়। আর শুনুন, আমি এক্ষুনি সিলেট আসছি। পাগল নাকি তুমি? খবরদার এসব পাগলামি করবে না। নোরা অবিরাম কাঁদছে। অনেক নরম গলায় বলল, তেমন কিছুই হয়নি, বিশ্বাস করো, শুধু পেছন থেকে একটা ছোট্ট গাড়ির সাথে ধাক্কা লেগেছিল। আলভি তোমাকে না জানি কি উল্টাপাল্টা বুঝিয়েছে, টেনশনে কিচ্ছু নেই। আমি 2 ঘন্টার মধ্যে সিলেট পৌঁছে যাব। আপনারা যেখানে আছেন ঠিক সেখানেই আমি বাসে আছি। হোয়াট? নোরা কথা শেষ করেই লাইন কেটে দিল। অনেক ভেবেছিল নোরা হয়তো ফাজলামো করছে, কিন্তু কে জানতো মেয়েটা সন্ধ্যার মধ্যে সত্যি সত্যি চলে আসবে। অনেক হসপিটালের গ্রাউন্ড ফ্লোরে বসে চা খাচ্ছিল। একটু পরে হঠাৎ দেখলো নোরা দূর থেকে হেঁটে আসছে। তার কাঁধে হালকা গোলাপি রঙের একটা ব্যাকপ্যাক, 3/4 কালো জিন্সের সাথে সাদা টি শার্টের উপরে আকাশি রঙের জ্যাকেট, খোলা চুল, দেখতে একদম অন্যরকম লাগছে নোরাকে। অনেক প্রথমে ভেবেছিল এটা বুঝি তার ভ্রম। নোরাকে দেখতে দেখতে আনমনে চায়ের চুমুক দিতে দিয়েই তার ঠোঁট অবধি পড়ে গেল। নোরা অনেককে দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরল। পিছনেই অন্তরা ছিল। বিনয়ী কণ্ঠে বলল, স্যার আসসালামু আলাইকুম। অনেক হতভম্ব হয়ে তাকিয়ে আছে। নোরা তাকে জড়িয়ে ধরে কেঁপে কেঁপে কাঁদছে। অনেক তাকে সামলাবে নাকি নিজেকে এখনো বুঝে উঠতেই পারল না। মেয়েটা কেঁদেই যাচ্ছে। থমথমে নীরবতা ঘর জুড়ে। বিশাল জানালা থেকে ফুরফুর করে বাতাস আসছে। মাথা নিচু করে বিছানায় বসে আছে নোরা।
অনেক তারই সামনে বসে আছে সোফাতে। ঢাকাটা এখনো সামলাতে পারছে না সে। দুটো মেয়ে মানুষ ঢাকা থেকে সিলেটে চলে এসেছে, বিষয়টা হজম করার মতো না। অনেক গম্ভীর মুখে প্রশ্ন করলো, কাজটা কেন করলেন ওরা? তার আগে বলো তুমি এটা কেন করলে? অনেক হতভম্ব হয়ে উচ্চারণ করলো, মানে আমি কি করেছি? তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল মাঝরাতে, অথচ আমাকে জানতে হলো সকালে। তাও তুমি কিছু জানালে না। আমাকে জানতে হলো আলভির কাছ থেকে। আর এই বিছানা ছেড়ে উঠে এলো নোরা। সোফায় অবস্থানরত অনেকের মুখোমুখি এসে তার শার্টের কলার খামচে ধরলো। শাসনের ভঙ্গিতে শুধালো, কোনো কিছু প্ল্যান না করে আলভির সাথে তুমি এখানে কিভাবে এলে? সীতাকুণ্ডেও তোমার এত বড় ক্ষতি করেছিল, তবুও জানো না ওর সঙ্গে থাকলেই তোমার বিপদ হয়? এখন এই অ্যাক্সিডেন্টটাও যে পূর্ব পরিকল্পিত না, তার কি গ্যারান্টি আছে বলো? নোরার চোখ থেকে আগুনের হলকি বের হচ্ছে যেন। ক্রোধে কাঁপছে ঠোঁট দুটো। অনেকের মাত্র খেয়াল হলো নোরা তাকে তুমি করে বলছে। এই জন্যই কি সবকিছু এতটা এলোমেলো লাগছে? নোরা যতবার কথা বলছে অনেক বুকেই একটা ধাক্কার মতো খাচ্ছে, তবে বিষয়টা তার ভালোই লাগছে। নোরা আবারও জিজ্ঞেস করলো, কি হলো, উত্তর দিচ্ছ না কেন বলো? অনেক কিছু সময় চুপ করে থেকে বলল, তুমি বাসায় ম্যানেজ করলে কিভাবে? এখানে আসার সময় আন্টি আঙ্কেল কিছু বলেনি? নোরা ক্ষিপ্ত কণ্ঠে বলল, সেটা বড় কথা না, আগে আমার প্রশ্নের উত্তর দাও। কি উত্তর দিব? আলভি তার কাজের জন্য অনেক আগেই ক্ষমা চেয়েছে। আর আজকের ঘটনাটা শুধুই একটা দুর্ঘটনা। এখানে আলভির দোষ নেই, কারণ গাড়িতে সেও ছিল। তাছাড়া আলভি আমাদের গ্রুপ মেম্বার, ওকে ছাড়া কোনো ট্যুর প্ল্যান হয় না। উফ, তোমাকে কে বলেছিল ট্যুরে আসতে? তাও আবার আমাকে না জানিয়ে। যদি ভয়ঙ্কর কিছু হয়ে যেত আমি কি করতাম বলো? অনেক পলক না ফেলেই তাকিয়ে আছে নোরার দিকে। ইস, লাল ঝুলের বাচ্চা মেয়েটার মুখে তুমি ডাকটা শুনতে কি দারুণ লাগছে। মনে হচ্ছে মেয়েটা তার বউ। অনেক মনের অনুভূতিতে প্রশ্রয় দিল। নোরার নরম গালে হাত রেখে কোমল গলায় বলল, আই এম সরি। এরপর থেকে আর কখনো তোমাকে না জানিয়ে কিচ্ছু করবো না। কথাটা বলেই নোরাকে টেনে সোফার দেয়ালে মিশিয়ে দিল অনেক। তারপরে ঠোঁট দিল গাঢ় চুমু। সারাদিনের ক্লান্তি দুর্বলতা সব এক নিমিষেই শেষ হয়ে গেল। প্রশান্তিতেই চোখ বুঝে আসতে লাগলো। বেশ অনেকক্ষণ পরে অনেক ছাড়লো নোরাকে। মেয়েটা তখন বড় বড় শ্বাস নিচ্ছে। অনেক জিজ্ঞেস করলো আলতো গলায়, এখন চলো, বাসায় কি বলে এসেছো? নোরা জোরে একটা শ্বাস নিয়ে বলল, শোনো, প্রথমে আমি ফোন করলাম বাবাকে, বললাম অন্তুর মা ভীষণ অসুস্থ, তাই আঙ্কেল আন্টিকে নিয়ে হসপিটালে গেছেন। অন্তু বাসায় একা থাকবে। আন্টিকে কয়েকদিনের জন্য হসপিটালে অ্যাডমিট করার প্রয়োজন হয়েছে। এই কয়দিন আমি অন্তুর সাথে ওর বাসায় থাকবো। তারপর অন্তুকে বাবার সাথে কথা বলিয়েও দিয়েছি। অন্তু গলা একটু ভেঙে কান্নাকাটির চেষ্টা করেছে, ব্যাস। এত বড় মিথ্যে! আর অন্তরা, ও কিভাবে ম্যানেজ করেছে ওর বাসায়? ও একই কাজ করেছে। ওর মাকে বলেছে আমার বাবা হাসপাতালে, কিছুদিন ও আমার বাসায় থাকবে। অনেক দীর্ঘশ্বাস ছাড়লো একটা। কণ্ঠে অসন্তোষ ঢেলে বলল, কি দরকার ছিল এত রিস্ক নেওয়া? তোমার জন্য আমি এর থেকেও বড় রিস্ক নিতে পারি। তাই? তাই। তাহলে প্রমাণ দাও, চলো বিয়ে করে ফেলি। আর ঢাকায় ফিরে যাব না, সংসার বাঁধবো এখানে। রাজি? নোরা হেসে ফেলল। অনেক হঠাৎ চিন্তিত গলায় বলল, ও শিট! কি হয়েছে? আলভি তো তোমাকে দেখেছে নিশ্চয়ই। যদি বাড়িতে ফোন করে বলে দেয়, ও তো একটা কিনিকবাজ নেটওয়ার্ক। নোরা হেসে জিজ্ঞেস করলো, কেনিকবাজ নেটওয়ার্ক? সেটা আবার কি? অনেক আশঙ্কাগ্রস্ত গলায় বলল, আচ্ছা, তোমার বাবা মানে আঙ্কেল যদি তোমাকে খুঁজতে অন্তরাদের বাসায় চলে যায় তখন? আরে ধুর, বাবার এত টাইম নেই। আর কেনই না যাবে? বাবা কি আমাকে সন্দেহ করেছে? সন্দেহ করলে তো আসতেই দিত না। পরে যদি সন্দেহ করে? কেন করবে? কোনো কারণ আছে সন্দেহ করার? দেখেন, আপনি শুধু শুধু টেনশন করবেন না, আর আমারও টেনশন বাড়াবেন না। তুমিটাই তো ঠিক ছিল, এখন আবার আপনি কেন? তুমি তো, আমি রাগের মাথায় বলছিলাম। রাগটাই তো ভালো লাগছিল, বউও লাগছিল। ইস! নোরা লজ্জা পেয়ে হাসলো। তখনই দরজা ঠেলে কেবিনে প্রবেশ করলো নার্স। নোরা দ্রুত সোফা থেকে উঠে বিছানায় এসে বসলো। অল্প বয়সী নার্স আর চোখে একবার নোরাকে দেখেই অনেকের দিকে তাকালো, তারপর প্রশ্ন করলো, পেশেন্টকে? অনেক জবাব দিল, আমি পেশেন্ট।
তাহলে আপনি ওখানে বসে আছেন কেন? শুয়ে থাকতে বলা হয়েছে আপনাকে। তারপরে নোরার দিকে যেয়ে কিছুটা রুক্ষ স্বরে বলল, দয়া করে পেশেন্টের বেড থেকে উঠুন। নোরা সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো। নার্সটি শাসনের স্বরে অনেককে বলল, সন্ধ্যা থেকে নিচে গিয়ে পায়চারি করছেন আপনি। একবারও আপনাকে বেডে দেখিনি আমি। প্রবলেম কি? এভাবে চললে সুস্থ হবেন? বসুন এদিকে, ওষুধটা খান। আর জ্বর আছে নাকি আপনার গায়ে? দেখি তো। নার্স অনিকের কপালে হাত রাখলো জ্বর দেখার উদ্দেশ্যে। নোরার যেন গায়ে পিত্তি জ্বলে গেল। নার্স ওষুধ বের করে অনিকের মুখের সামনে ধরতেই সে বলে উঠল, আমাকে দিন, আমি খাওয়াচ্ছি। বলেই নার্সের হাত থেকে ট্যাবলেট কিনে নিল নোরা। ইতস্ত মুখে বলল, আপনি যান আর প্রেসক্রিপশনটা রেখে যান। আমি ওকে সময় মতো ঔষধ খাইয়ে দিব, আপনাকে প্রেশার নিতে হবে না। হঠাৎ নোরার এমন আচরণে নার্সের চেহারা গম্ভীর হয়ে গেল। অস্বস্তি মাখা কণ্ঠে বলল, ঠিক আছে, কিছু লাগলে বলবেন। লাগবে না কিছু, আপনি যেতে পারেন। বেশি স্পষ্ট কণ্ঠেই বলল নোরা। নার্স চলে যেতেই অনেক হাসিতে ভেঙে পড়ল। নোরা অবাক হয়ে বলল, হাসছেন কেন? জেলাসিতে তোমাকে দারুণ দেখায় নোরা। নোরা থতমত খেয়ে বলল, আমি জেলাসি কোথায় করলাম? আর এই নার্সকে জেলাস করার কি আছে? আমার কি খেয়ে দিন কাজ নেই? বলেই মুখ গোজ করে সোফায় বসে পড়ল নোরা। অনেক হাসি হাসি মুখে তখনও তাকিয়ে আছে। হঠাৎ মুখ গম্ভীর করে বলল, মা যে কাল তোমার সাথে এত এত রুড বিহেভ করেছে সেটা তুমি আমাকে জানাওনি কেন নোরা? নোরা চমকে উঠল। আচমকাই মুখটা মলিন হয়ে গেল তার। অনেক বলল, কি ভেবেছিলে? বললে আমি বিশ্বাস করতাম না? নোরা কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলে আমি কিভাবে কথাটা বলবো বুঝতে পারছিলাম না, সরি। কিন্তু আপনি কি করে জানলেন? আন্টি কি নিজেই আপনাকে বলেছে? অনেক তাচ্ছিলের হাসি হেসে বলল, মা বলবে আমাকে? ফোনের রেকর্ডিং চেক করেছিলাম, মা তোমাকে যা যা বলেছে সব শুনেছি। নোরা অস্বস্তি মাখা গলায় বলল, আপনি আবার ওনার সাথে রুড হননি তো? দেখুন, উনি হয়তো বিষয়টা বোঝেননি তাই। নোরাকে কথা শেষ করতে না দিয়ে অনেক কাছে এসে ওর ঠোঁট চেপে ধরল। তারপরে বলল, তুমি এত মিষ্টি কেন নোরা? তারপর নোরার ডান হাতটা নিয়ে হাতের উল্টো পিঠে একটা গাঢ় চুমু দিল। হাতটা ধরে থেকেই বলল, এই যে হাতটা ধরলাম, কোনোদিনও ছাড়বো না, মরে গেলেও না, প্রমিস। নোরা চোখে অশ্রু মেলা, নাক টেনে বলল, আর আপনার ফ্যামিলি যদি আমাকে কোনোদিন না মানে? অবশ্যই মানবে, আমি মানিয়েই ছাড়বো। নোরা অনেকের বুকে মাথা রাখলো। অনেক ওর কোমর জড়িয়ে ধরে আরো কাছে নিয়ে এলো। সারা রাত অনেকের কেবিনেই ছিল নোরা। আর অনেকের গ্রুপ মেম্বাররা রিসোর্ট বুক করে সেখানে। অন্তরাও চলে গেল আলভিদের সাথে। কিছুক্ষণের জন্য অনেক ঘুমিয়েছে। নোরা তার মাথার কাছে বসে ম্যাগাজিন পড়ছিল। হঠাৎই মাঝরাতে অনেকের ঘুম ভেঙে যায়। সে ফিসফিসিয়ে নোরাকে ডাকলো, এই নোরা। কিছু লাগবে আপনার? ওয়াশরুমে যাবেন? না, বাইরে যেতে ইচ্ছে করছে না। এত রাতে? অনেক উঠে বসতে বসতে বলল, বাইরে অনেক বাতাস, এমন আবহাওয়ায় রাতের শহর ঘুরতে দারুণ লাগবে। নিজে সাব্বির ভাই তার সাইকেলটা রেখে গেছে, আমিই বলেছিলাম চলো ঘুরে আসি। কিন্তু ডাক্তার আপনাকে বলেছে রেস্ট নিতে। কিচ্ছু হবে না, মাত্র 1 ঘন্টার জন্য। নোরা মৃদু শ্বাস ফেলে পড়ল, ঠিক আছে, কিন্তু শুধু 1 ঘন্টা। হসপিটালের বেয়ারাকে 500 টাকা দিয়ে অনেক নোরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। নোরাকে সামনে বসলো অনেক। নোরাও বসলো। আচ্ছা, আপনি কিভাবে জানলেন আমার সাইকেলে এভাবে বসতে ভালো লাগে? জানি না, আমি তো বসিয়েছি আমার স্বার্থে। নোরা অবাক হয়ে বলল, আপনার স্বার্থে? এই যে দেখো, তোমার চুলগুলো আমার চোখে মুখে এসে বাড়ি খাচ্ছে। আমি চুলে মিষ্টি গন্ধ নিতে পারছি, আর ইচ্ছে করলে তোমার ঘাড়ে পিঠে মুখ ঘষতে পারছি। তুমি পেছনে বসলে তো এই সুযোগটা পেতাম না, মিস হয়ে যেত। নোরা লজ্জায় গুটিয়ে গেল। চারিদিকে অন্ধকার, শীতল পরিবেশ, কেমন একটা নেশা জাগানো রোমাঞ্চকর অনুভূতি। নোরা আজকে এই রাত কোনোদিনও ভুলবে না। অনেক একটা নিরিবিলি জায়গা দেখে সাইকেল থামালো। চারিদিকে ঝড়ো হাওয়া বইছে, মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে। অনেক সাইকেল থামিয়ে নোরাকে জড়িয়ে ধরে একদম কোলে নিয়ে ফেললো। নোরা হাসতে হাসতে বলল, আরে কি করছেন? আপনার হাতে তো ব্যথা। ব্যথা সেরে গেছে। নোরা বলল, তাই বলে এভাবে আমাকে কোলে নিয়ে হাঁটতে হবে? হ্যাঁ হবে, আমার ভালো লাগছে, তোমার ভালো লাগছে না? নোরা অনেকের শার্টের বোতাম করতে করতে লাজুক মুখে জবাব দিল,
লাগছে তো। আর কি কি ভালো লাগে বলো? নোরা অনেকের বুকে মুখ ঢেকে বলল, আপনি যা করবেন তাই ভালো লাগবে। তুমি নিশ্চিত? হুম। এটা ভুল নোরা, আমার সব কাজই তো তোমার ভালো লাগবে না। কেন? অনেক দুষ্টু হেসে বলল, যদি অন্য মেয়ের সাথে প্রেম করি সেটাও ভালো লাগবে। যদি তোমার জায়গায়। অনেক আর কিছু বলার আগেই নোরা ওর মুখ চেপে ধরে বলল, একদম খুন করে ফেলবো। অনেক উচ্চ শব্দে হেসে উঠল। হঠাৎই খেয়াল করলো নোরার চোখ ছলছল করছে। মেয়েটাকে সে যত অবুঝ ভেবেছিল, এই মেয়ে তার চেয়েও বেশি অবুঝ। অনেক হেসে বলল, আরে পাগলি, আমি তো দুষ্টুমি করছি, এতে কাদার কি হলো? এ ধরনের বাজে দুষ্টুমিও আর করবেন না। আচ্ছা করবো না, সরি। অনেক নোরাকে নিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছে। নোরা হঠাৎই বলল, প্লিজ আমাকে নামান, আমি হাঁটতে চাই। অনেক নামিয়ে দিল। নোরা বলল, জায়গাটা খুব ঠান্ডা তাই না? বাতাস আসছে, বৃষ্টি হলে ভালো হতো। বৃষ্টি হবে মনে হয়। আমরা ভিজবো। তুমি চাইলে ভিজবো। না থাক, আপনার জ্বর এলে। নোরা লাফিয়ে লাফিয়ে হাঁটতে লাগলো। অনেক পকেটে হাত রেখে স্বাভাবিকভাবেই হাঁটছে। নোরা অনেকটা দূরে চলে গেছে। হঠাৎই বজ্রপাতের বিকট শব্দে নোরা চিৎকার দিয়ে সামনে থাকা বটগাছ জড়িয়ে ধরলো। অনেক কাছে এসে বলল, বাহ, সব সময় দেখি বজ্রপাতের সবচেয়ে ভয় পেলে মেয়েরা ছেলেদের জড়িয়ে ধরে, আর তুমি কিনা একটা বটগাছ জড়িয়ে ধরলে। তুমি তো ইতিহাসই বদলে দিলে। নোরা ভয়ে কাঁপা কণ্ঠে বলল, আপনি তো কাছে ছিলেন না, না হলে আপনাকেই জড়িয়ে ধরতাম। এই তো এখন কাছে আছি, জড়িয়ে ধরো। আগে বাজ পড়ুক। অনেক এক হাত দিয়ে নোরার কোমর জড়িয়ে ধরে কাছে এনে বলল। বাজ পড়াটা কি জরুরি? নোরা সরে যেতে চাইল, কিন্তু পারল না। বলল, অবশ্যই জরুরি, এবার ছাড়ুন। হুম, কামড় দিব কিন্তু। দাও, আমিও দিব। কি? আপনি আমাকে কামড় দিবেন? হ্যাঁ। আচ্ছা, আমার আগে কি আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ ছিল তো। নোরার চোখ বড় বড় হয়ে গেল। কি ছিল? আমাকে কোনোদিন বলেননি তো। তুমি জিজ্ঞেসই করনি, কিভাবে বলবো? আমি তো আর তোমার মতো না, রাস্তাঘাটের অচেনা মানুষদেরও বলে বেড়াই বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার ঘটনা। অনেক এই কথা বলেই অন্যদিকে তাকালো। নোরার মনে পড়ে গেল, তাদের যখন প্রথম দেখা হয়েছিল তখন সে রিকশায় বসে অনেকেই তার এক্স বয়ফ্রেন্ড ফারহানের গল্প শুনিয়েছিল। অনেক সেটা এখনো মনে রেখেছে, আবার সুযোগ পেয়ে তাকে খোঁজাও দিচ্ছে। কি বদের হাড্ডি রে বাবা। নোরা মুখ হাঁ করে সরু চোখে তাকালো, তারপর অনেকের বাহুতে কয়েকটা কিল দিয়ে বলল, মজা নিচ্ছেন তাই না? অনেক হাসতে হাসতে পড়ল, যদিও ফারহানের বিষয়টা আমি জানতাম, তবুও তোমার মুখ থেকে শুনতে মজা লাগছিল, আর তোমার ইনোসেন্সনেস দেখেও ভালো লাগছিল। আপনি আসলেই বদের হাড্ডি। আচ্ছা, এখন বলুন তো, আপনার কয়টা গার্লফ্রেন্ড ছিল? অনেক পর গুনতে বলল। 1 2 3 4। নোরা অবাক হয়ে বলল, এতগুলো গার্লফ্রেন্ড ছিল? খুব বেশি না, 4.5টা। মানে গার্লফ্রেন্ড আবার 8.5টা হয় কিভাবে? মানে একজনের সাথে রিলেশন হওয়ার আগেই ব্রেকআপ হয়ে গেছে, তাই সে আমার হাফ গার্লফ্রেন্ড, হাফ এক্স। নোরা হাঁ করে তাকিয়ে আছে। অনেকের কথার আগাগোড়া তার মাথায় ঢুকছেই না। নোরাকে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে অনেক হেসে দিল, বলল, কি? নোরা কথা না বলে আবার অনেককে মারতে শুরু করলো। আর অনেক তো হেসেই খুন, হাসতে হাসতে বলল, আরে মারছো কেন? সত্যি করে বলুন, কয়টা গার্লফ্রেন্ড ছিল আপনার, আর তাদের সাথে কি কি করেছেন? সবাইকে কি কিস করেছেন? এই জন্যই তো বলি, এত ভালো কিসিং কোত্থেকে শিখলেন? তাহলে স্বীকার করছো আমি গুড কিসার? সামনে ঝুঁকে এলো অনেক। নোরা হকচকিয়ে গেল, রাগী কণ্ঠে বলল, আপনি বলবেন? আচ্ছা বলছি, মজা করেছি। আমার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। নোরা সন্দেহ দৃষ্টিতে বলল, সত্যি? সত্যি রে বাবা, এখন কি প্রমাণ লাগবে? না, প্রমাণ লাগবে না, কিন্তু এটা বলুন তাহলে আপনি কিস করা কিভাবে শিখলেন? বোকামে এসব শিখতে গার্লফ্রেন্ড থাকা লাগে? মুভি দেখেও তো শেখা যায়। মুভি? মুভি তো আমিও দেখি, কই আমি তো শিখিনি। তুমি তো তামিল, হিন্দি, বাংলা এসব দেখো, ইংলিশ মুভি কখনো দেখেছো? নোরা মাথা নেড়ে উত্তর দিল, ওদের ইংরেজি আমি বুঝি না, আর সাবটাইটেলও পড়তে পারি না, সব মিলিয়ে দেখা হয় না। আচ্ছা এসব বাদ দাও, অন্তত টাইটানিক তো দেখেছো? ওটাও দেখিনি, হিন্দি ডাবিং অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তাই দেখাও হয়নি। অনেক মৃদু কণ্ঠে নোরার মাথায় হাত বুলিয়ে বলল,
আরে আমার বউটা কত ইনোসেন্ট। থাক, তোমাকে এসব দেখতেও হবে না, জানতেও হবে না, তুমি এমনই থাকো। হঠাৎ কিসের একটা শব্দে দুজনেই চমকে উঠল। অনেক সরে গেল নোরার কাছ থেকে। নোরাও আশেপাশে খুঁজতে লাগলো। কারোর কথার আওয়াজ শোনা যাচ্ছে, হাসির আওয়াজও আসছে। নোরার হালকা ভয় লাগছে। অনেকের হাত ধরে বলল, এখানে মনে হয় কেউ আছে, চলুন চলে যাই। সামনে তাকাও। নোরা অনেকের ইশারা বরাবরই সামনে তাকাতেই অবাক হয়ে গেল। আলভি আর অন্তরা একসাথে খুবই অন্তরঙ্গ অবস্থায়। নোরার দেখেই ভীষণ লজ্জা লাগলো। অনেক বলল, আলভির রুমে সাব্বির ভাই ছিল, তাই হয়তো ওরা এখানে এসেছে। নোরা অনেকের চোখ ধরে বলল, আপনি কেন দেখছেন, তাকাবেন না। অনেকের হাসি পেল। বলল, আচ্ছা তাকাবো না, চলো এখান থেকে। না দাঁড়ান, ওদেরকে একটু ডিস্টার্ব করি। ডিস্টার্ব করবে মানে? কোনো দরকার নেই, শুধু শুধু লজ্জা পাবে। হুম, আমি এইভাবে ছেড়ে দিব না। রাত বিরাতে ফষ্টি নষ্টি বের করছি ওদের। নোরা, আমরাও কিন্তু একই কাজ করছিলাম। যদি ওরা আমাদের আগে দেখতো তখন আমরাও অস্বস্তিতে পড়তাম, তাই ছেড়ে দাও। আমরা দেখেছি, এটা ওদের জানানোর কোনো দরকার নেই। আমরা কি ওদের মতো এসব করছিলাম? তবুও বাদ দাও না ভাই। না, বাদ দিব না। এত বড় একটা জিনিস দেখে ফেলেছি, আর অন্তুকে একটু জ্বালাবো না, তাই কি হয়? অন্তরা তোমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমার তো ছোট ভাই আর ছাত্রী। আমি কিভাবে? এত সাধু সাইজের না তো। অন্তু এখন আর আপনার ছাত্রী না, আপনার শালিকা, তাই আপনি সব করতে পারেন। এই যে নিন পাথর। পাথর দিয়ে কি হবে? একটা পাথর আমি নিব, আরেকটা আপনি, তারপর একসঙ্গে ঢিল মারবো। এই না, একদম না, পাগল নাকি? পাগল না পাগলি আপনিই তো বলেন। এবার ধরেন। নোরা এই কথা বলেই অনেকের হাতে পাথরটা দিয়ে সামনে তাকালো। তারপরে নিজের হাতেরটা ঢিল মারতে মারতে অনেকে বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন, মারেন মারেন। অনেক মারবে না, তাই বাধ্য হয়ে নোরাই ওর হাত থেকে ঢিল মারলো। পরে নিজেরটাও মারলো। তারপরে সাথে সাথে নিচে বসে গেল। অনেকেও টেনে বসলো। তারপরে হেসে হেসে বলল, এবার শুধু মজা দেখুন। আলফি আর অন্তরা ভয়ে ততস্থ হয়ে উঠে দাঁড়ালো। আশেপাশে ঢিলের উৎস খুঁজতে খুঁজতে নিজেদের অবস্থান ঠিক করলো। তারপরে কিছুক্ষণ গুজুর গুজুর করে চলে যেতে লাগলো। ওরা চলে যেতেই নোরা হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়লো। অনেকেও হাসছে। নোরা বলল, আমি 100% শিওর ওরা ভূতের ভয় পেয়েছে। এখন এই ঘটনা তো কাউকে জানতেও পারবে না, ভীষণ মজা হবে। অনেক বলল, তুমি এত দুষ্ট কেন নোরা? নোরা কিছু বলছে না, শুধু হেসেই যাচ্ছে। শ্রীমঙ্গলে আগেই অনলাইনে রিসোর্ট বুক করা ছিল। অনেককে হসপিটাল থেকে রিলিজ দেওয়ার পরে ওরা সরাসরি গিয়ে রিসোর্টে উঠল। 2 রুমের একটা ঘর। ড্রয়িং রুমে বড় 42 ইঞ্চির একটা টিভি। বেডরুম, ড্রয়িং রুম 2 জায়গাতেই এসি। বেডরুমে বিছানা, ড্রেসিং টেবিল, আলমারি, আর ড্রেসিং রুমে বালিশবাহর সোফা, দৃষ্টিনন্দন শোপিস। বাথরুমের বাথটাব, শাওয়ারের অসাধারণ ব্যবস্থা আছে। নোরা আর অন্তরার জন্য একটা রুম ছেড়ে দেওয়া হয়েছে। নরম গদির বিছানা পেয়ে আরামে আগে একটা ঘুম দিল নোরা। তার চোখে রাজ্যের ঘুম, কারণ সে হসপিটালে 1 ফোঁটাও ঘুমাতে পারেনি। অন্তরা গত রাতে এখানেই ছিল, তবে তারও ঠিকমতো ঘুম হয়নি। রাতে আলভির সাথে ঘুরতে বের হয়েছিল, কিন্তু সেটা নোরাকে বুঝতে দিল না সে। দুপুরের লাঞ্চ তাদের রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। সকাল থেকে নোরা কিছুই খায়নি। অনেক তাকে ফোন করেছিল, সেই ফোন ধরলো অন্তরা। হ্যালো অনিক স্যার। নোরা কোথায়? ও তো ঘুমাচ্ছে, ডাকবো? হ্যাঁ ডাকো। সকাল থেকে কিছু খাইনি মেয়েটা, উঠে লাঞ্চ করতে বলো। অনেক মৃদু হেসে বলল, কাতুকুতু দাও, উঠে যাবে। অন্তরা চোখ বড় করে তাকালো। এই বুদ্ধি তার আগে মাথায় আসেনি কেন? সঙ্গে সঙ্গে নোরার কোমরের 2 সাইড ধরে কাতুকুতু দিতে শুরু করলো অন্তরা। মেয়েটা প্রায় ধর্মড়িয়েই উঠে বসলো। রেগে মেগে বলল, তোর সমস্যা কি? অন্তরা হাসতে হাসতে বলল, আমার কোনো সমস্যা নেই, অনিক স্যার বলেছে তোকে এইভাবে ওঠাতে। এই তো নে কথা বল। নোরার কানে ফোনটা চাপিয়ে অন্তরা উঠে গেল। ওই পাশ থেকে অনেকের অট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। নোরা বিরক্ত কণ্ঠে বলে উঠল, আপনি শিখিয়ে দিয়েছেন তাই না? হুম। আপনি তো আচ্ছা শয়তান। হাত মুখ ধুয়ে খেতে বসো, না হলে আরো শয়তানি দেখাবো। আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। লাগবে না আপনার সারপ্রাইজ। নোরা ফোন রেখে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে।
অন্তরা ততক্ষণে বের হয়ে গেছে আলভির সাথে। তারা একে একে ঘুরবে। নোরা গোসল সেরে আবারও একই পোশাক পরল, আর জামা কাপড় সাথে আনেনি সে। চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো অন্তরা কোথাও নেই। বিছানায় কিছু জিনিস পড়ে আছে, একটা লাল শাড়ি, কালো ব্লাউজ, লাল কাঁচের চুড়ি আর পুঁথির মালা। পাশে ছোট্ট একটা প্যাকেটে আরো কিছু জিনিস আর একটা চিরকুট। নোরা চিরকুটটা আগে খুলল। অনেকের সুন্দর হাতের লেখা। আজকে ইচ্ছে হলো তোমাকে মনের মতো সাজাবো। তুমি শাড়ি পরতে পারো কিনা জানি না, কোনোদিন তো দেখিনি, তবে আজ কি পরবে আমার জন্য? প্লিজ, যদি না পারো তাহলে আমি পরিয়ে দিতেও রাজি। তখন আবার এটা জিজ্ঞেস করো না যে আমি শাড়ি পরানো কোথা থেকে শিখলাম। মুভি দেখে শাড়ি পরানো শেখা যায় না ঠিক, তবে সেটা শেখার আরো অনেক উপায় আছে। আর এটা সত্যি যে তোমাকে শাড়ি পরিহিতা অবস্থায় দেখবো বলেই আমি শাড়ি পরানোটা বিশেষ যত্নে শিখেছিলাম। তোমার জন্য লাল শাড়ি কেন আনলাম জানো? কারণ এই সবুজ শহরে কৃষ্ণচূড়ার মতো সুন্দর লাল তুমিটাকে দেখার আমার বড্ড শখ। সিলেটের চা বাগানে লাল শাড়ি পরে তুমি প্রজাপতির মতো উড়বে, মিষ্টি পরি থেকে হয়ে যাবে লাল পরি, আমার লাল পরি। সবুজের কোলে লাল পরির চঞ্চলতা এনে দিবে আলাদা মাধুর্য। সেই পরিপূর্ণতাকে মুগ্ধ চোখে দেখার সুযোগ কি আমার হবে মিষ্টি পরি? পরবে লাল শাড়িটা আমার জন্য? নোরা চিরকুটটা পরার সময় মুচকি হাসছিল, তার হাত দুটো কাঁপছিল। সে মনে মনেই বলল, পারবো, নিশ্চয়ই পারবো। তারপর প্যাকেটটা খুলে বাকি জিনিসপত্র দেখলো। একটা কালো টিপের পাতা, কাজল আর লাল লিপস্টিক। নোরা কখনো গাঢ় রঙের লিপস্টিক লাগায় না, তার কেমন লজ্জা লজ্জা লাগে। একদম একবার শুধু অন্তরা জোড়াজোড়িতেই লাগিয়েছিল অনেকের বার্থডে দিন, কিন্তু তখন তো অনেক তার বয়ফ্রেন্ড ছিল না, শুধু স্যার ছিল, তাই এতটা লজ্জা লাগেনি। কিন্তু আজকে কিভাবে এই লাল লিপস্টিকটা ঠোঁটে লাগাবে ও, তাও আবার অনেকের সামনে? লজ্জাতেই তো মরে যাবে। শাড়িটা পরে সম্পূর্ণ তৈরি হওয়ার পরে আয়নাতে নিজেকে দেখে নোরা নিজেই হতবাক। বাঙালি সাজেও তাকে বাঙালি লাগছে না। মনে হচ্ছে লাল চুল আর সাদা চামড়ার কোনো বিদেশিনী বাঙালি মেয়ে সাজার ব্যর্থ চেষ্টা। তবে নিজের রূপ দেখে আছে নিজেই মুগ্ধ। তার সারা শরীর কাঁপছে। এই রূপ, এই সৌন্দর্য কোথায় ছিল এতদিন? নাকি নিজেকে কখনো ভালো করে দেখেইনি? আয়নার দিকে তাকিয়ে নোরা অবাক হওয়ার ভান করে বলল, এই মেয়ে, কে তুমি? তুমি কি সত্যি আমি? তারপরে নিজে নিজেই হেসে উঠল। এর আগে কখনো কারোর জন্য এভাবে সাজেনিও, আজকেই প্রথম। ভয়, ভালো লাগা, লজ্জা সবকিছু মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি। জীবনের প্রথম ভালোবাসার অনুভূতিগুলো বুঝি এরকমই হয়। হঠাৎ দরজায় খট করে শব্দ হলো। নোরা চমকে উঠতেই দেখলো পিছনে অনেক দাঁড়িয়ে আছে। গ্রুপের সবাই ঘুরতে বের হয়ে গেছে, শুধু অনেক অপেক্ষায় ছিল নোরার জন্য। নোরা লাজুক মুখে তাকালো, মাথা নত করে রইল। নোরার সৌন্দর্য দেখে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল অনেক। মেয়েটিকে সত্যি লাল পরি লাগছে, যেন রূপকথার পাতা থেকে উঠে আসা কোনো রাজকন্যা। এত সুন্দর! অনেকের চোখের পলক অজান্তেই স্থির হয়ে গেল। অনেকটা দিশেহারা অবস্থায় অনেকক্ষণ যাবৎ চেয়ে রইল সে নোরার দিকে। নোরা লাজুক হাসি বজায় রেখে মাথা নিচু করে বলল, শুধু কি দেখবেনই, কিছু বলবেন না? অনেকে যেন হুঁশ ফিরল। মৃদু হেসে নোরার কাছে এসে ওকে আয়নার সামনে দাঁড় করিয়ে ওর কাঁধে মুখ ঠেকিয়ে বলল, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে আল্লাহ তোমার এই ফুটফুটে শরীরটা প্রথমে মুলতানি মাটি দিয়ে তৈরি করেছেন, তারপর চন্দনের প্রলেপ মিশিয়ে দিয়েছেন, তাই তো তুমি এত সুন্দর, পবিত্র, পরিচ্ছন্ন। নোরার লজ্জা আরো বেড়ে গেল। অনেকের দিকে ফিরে তাকে জড়িয়ে ধরল। অনেক হঠাৎ ঠান্ডা গলায় বলল, এই নোরা। নোরা অনেকের মুখে মাথা রেখে জবাব দিল, চলো বিয়ে করে ফেলি। নোরা হেসে বলল, মানে অপেক্ষা করতে ভালো লাগছে না, আমার তো একদমই তর সইছে না। চলো এখনই বিয়ে করে সংসার পেতে ফেলি, আর ঢাকা ফিরে যাওয়ার দরকার নেই। পাগল হইছেন? সত্যি বলছি, বিয়ে করবে নোরা? বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি চাই না এভাবে আমাদের বিয়ে হোক। আমাদের বিয়ে তো এলাহি আয়োজন করে হবে। 7 দিন ব্যাপী রাস্তা সাজানো হবে, গায়ে হলুদ, বৌভাত, বিয়ে, প্রত্যেক অনুষ্ঠানে স্টেজ সাজানো থাকবে। আমার কাজিনরা নাচবে, গেট ধরবে, আপনার জুতা চুরি করে টাকা নেবে, হই হুল্লোড় হবে। আর আমার অনেক শখ জানেন, পালকিতে চড়ে শ্বশুর বাড়ি যাওয়ার। পালকির ব্যবস্থা থাকবে। আর বিয়ের প্রথম 1 মাস আমি একদম নতুন বউয়ের মতো সেজে থাকবো।
উৎসবের আমেজ অনেক দিন ধরে থাকবে, তবেই না বিয়ের আসল মজা। বাহ, বিয়ে নিয়ে তোমার এত স্বপ্ন? কেন, আপনার স্বপ্ন নেই? আছে, তবে আমার স্বপ্ন তোমার চেয়ে এক ধাপ এগিয়ে। তাই? সেটা কি রকম? মানে হচ্ছে, আমার সব স্বপ্ন শুধু বাসন নিয়ে। কথাটা বলেই ফিচেল হাসলো অনেক। নোরা চোখ কুটি করে বলল, ধুর, আপনিও না। তবে বাসর নিয়ে আমারও স্বপ্ন আছে। তাই? কি স্বপ্ন শুনি? আমাদের বাসর হবে খোলা আকাশের নিচে। খোলা আকাশের নিচে কেন? চাঁদ, তারা, মেঘ সবাইকে সাক্ষী রেখে এক কথায় প্রকৃতির সাথে মিশে যাওয়া। আর যদি সেটা নৌকায় হয় তাহলে তো কথাই নেই। মাঝ নদীতে খোলা আকাশের নিচে চারিপাশে শুধু ঢেউয়ের খেলা, আর উপরে তাকালেই ভাসমান সাদা মেঘের ভেলা। কতটা সুন্দর পরিবেশ একবার ভেবে দেখুন। আমরা নৌকাতেই করব? নৌকা ডুবে যাবে না? অনেকের উত্তর শুনে নোরার সব অনুভূতি উধাও হয়ে গেল। মুখটা গম্ভীর করে আচমকায় অনেকের বুকে পিঠে কিল দিতে শুরু করলো সে, আর বলল, ছি, আপনি এত খারাপ কেন? অনেক হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা, সরি, আমি তো শুধু বাস্তবতার কথা বললাম। এত বাস্তবতার কথা বলতে কে বলেছে আপনাকে? নোরার নাকের ডগায় রাগে গোলাপি হয়ে গেছে। অনেক পেছন থেকে ওর কোমর জড়িয়ে ধরে বলল, আচ্ছা সরি মিষ্টি পরি, তারপর বলো, আর বাসন নিয়ে তোমার আর কি কি স্বপ্ন? এখন আর বলতে ইচ্ছে করছে না, মুড নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা ঘুরতে কখন বের হব? সবাই তো চলে গেছে। ভেবেছিলাম তো আমরাও বের হব, কিন্তু সেটা এখন আর ইচ্ছে করছে না। ঘর পুরো ফাঁকা, এখন শুধু মক্কা। উফ, ফাজলামি করবেন না। আমি শ্রীমঙ্গল কখনো আসিনি। প্লিজ, ঘুরতে যেতে চাই। তোমাকে এই অবস্থায় বাইরে নিয়ে গেলে মানুষ আর চা বাগান দেখবে না, সবাই শুধু তোমাকেই দেখবে। সেটা কি আমার সহ্য হবে? তার চেয়ে ভালো ঘরে বসে আমি একাই দেখি। নোরা লজ্জায় লাল হয়ে বলল, ধ্যাত, আমি ঘুরতে যেতে চাই, প্লিজ চলুন না। যাবো তো মিষ্টি পরি, সেজন্যই তো সাইকেল ভাড়া করে এনেছি। রাতের মতো সাইকেলে করে আমরা পুরো শ্রীমঙ্গল ঘুরে বেড়াবো আজ। তুমি সামনে বসবে আর আমি পেছনে। নোরা চোখ বড় করে বলল, সত্যি? সত্যি। তাহলে দ্রুত চলুন না, প্লিজ প্লিজ। আমি সাইকেলে চড়বো। চলো। সাইকেল নিয়ে ওরা সর্বপ্রথম ঘুরতে গেল বিটিআরআই। সেখানে স্বচক্ষে চায়ের প্রশস্ত প্রণালী দেখা যায় এবং সেই সম্পর্কে জানা যায়। নোরা সেখানে গিয়ে মনে হলো এসব শিখে তার কি লাভ। সে চা খেতে ভালোবাসে, বানানো টানানো তার সাধ্যি না। তবে জায়গাটা নোরার ভালোই পছন্দ হলো। সুন্দর কিছু জায়গায় ওরা ছবি তুললো। তারপরে ওরা চলে গেল নীলকণ্ঠ কেবিনে। সেখানে ফেমাস 7 রঙের চা খেতে। 1 কাপ চায়ের মূল্য 50 টাকা। দাম শুনেই নোরার ইচ্ছে হলো একবার খেয়ে দেখার। তবে 50 টাকায় সেই রং চায়ের থেকে 10 টাকার দুধ চাটাই নোরার বেশি পছন্দ হলো। ওরা ওখানকার ফুচকাও খেলো। নোরার মনে হচ্ছিল এত দারুণ ফুচকা সে জীবনে খায়নি। এই 2 জায়গা ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছে। অনেক তারপরে ওকে নিয়ে গেল নূরজাহান টি গার্ডেনে। যাওয়ার পথে অনেক বলেছিল এটা নাকি সিলেটের সেরা উঁচু নিচু পাহাড়ি চা বাগান। জায়গাটায় গিয়ে নোরা এই কথার অর্থ বুঝলো। এক কথায় চোখ ধাঁধানো সুন্দর জায়গা। চা বাগান যে এত সুন্দর হতে পারে এখানে না এলে নোরা ধারণাই পেত না। গ্রুপের অন্য সদস্যরা নিজেদের মতোই ঘুরছে, নোরা আর অনেক ঘুরছে আলাদা। একসময় অনেক বলল, এসেছিলাম গ্রুপ ট্যুরে, অথচ হয়ে যাচ্ছে মিনি হানিমুন। ব্যাপারটা দারুণ না? থ্যাংক ইউ নোরা, এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। নোরা জবাব না দিয়ে শুধু হাসলো। আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, চারিদিকে ঠান্ডা বাতাস, একটু পরপরই মেঘের গর্জন, বৃষ্টির পূর্বাভাস সম্পূর্ণ পরিবেশটাকে মাতিয়ে তুলেছিল। অনেক নোরা সাইকেলটা পার্ক করে একটা নিরিবিলি জায়গায় বসলো। নোরা গাছের সাথে হেলান দিয়ে বসলো, আর অনেক ওর কোলে মাথা রেখে একদম শুয়ে পড়ল। ওদের চতুর্দিকে উঁচু নিচু পাহাড়, চা পাতার তরতাজা সুগন্ধ, নীল আকাশে জমাট মেঘ আর মন মাতানো বাতাস। এক কথায় মনের মতো পরিবেশ। নোরা অনেকের মাথায় হাত বোলাতে বোলাতে আনমনে গান গাইছিল। তার গানের কণ্ঠ খুব একটা সুন্দর না, তবে অনেকের কাছে সেই কণ্ঠ অতুলনীয় মনে হচ্ছিল। আর নোরা এত সুন্দর করে ওর চুল বেলি কেটে দিচ্ছিল। অতিরিক্ত আরাম পেয়ে
অনেক কখন ঘুমিয়ে পড়লো নিজেও টের পেল না। ওর ঘুম ভাঙলো বৃষ্টির পানিতে। হুট করেই শুরু হলো তুমুল বর্ষণ। অনেক উঠে বসতেই নোরা একেবারে দাঁড়িয়ে লাফানো শুরু করলো। চা বাগানের বৃষ্টির সৌন্দর্য দেখে তার ভীষণ ভালো লাগছে। বৃষ্টির চা তো স্নিগ্ধ নোরাকে দেখতে অনেকেরও চমৎকার লাগছিল। নোরা উপভোগ করছে বৃষ্টি, আর অনেক উপভোগ করছে নোরাকে। লাল টুকটুকে দুষ্টু মিষ্টি চঞ্চলপতি নোরা। হঠাৎ কোথা থেকে যেন বিরাট একটা কচু পাতা জোগাড় করে আনলো অনেক। সেই কচু পাতার ছায়ায় নোরাকে টেনে নিয়ে একটা নিরাপদ জায়গায় দাঁড়ালো। নোরা মন খারাপ করে বলল, এখানে কেন আনলেন? ভিজে যাচ্ছিলে তো। ভিজতেই তো ভালো লাগছিল। বুঝেছি, ভালো লাগছিল, কিন্তু এখন ভেজা উচিত হবে না, রাতের বেলা ভিজবে। রাতের বেলা কেন? এখন ভিজলে কি হয়েছে? নিজের দিকে ভালো করে তাকাও, তাহলেই বুঝতে পারবে। অনেক কথাগুলো অন্যদিকে তাকিয়ে তাকিয়ে বলল। নোরা নিজের দিকে ভালো করে দেখলো একবার। তার ভেজা শরীরে লাল শাড়িটা লেপ্টে আছে। দেখতে দৃষ্টিকটু লাগছে। নোরা লজ্জা পেয়ে বলল, সরি। অনেক বলল, ইটস ওকে, একটু পরেই অন্ধকার হয়ে যাবে, তখন আমি তোমাকে নিয়ে ভিজবো। ততক্ষণ তুমি এখানেই দাঁড়িয়ে থেকো। ঠিক আছে, কিন্তু ততক্ষণে বৃষ্টি থেমে গেলে? এই বৃষ্টি এত জলদি থামবে বলে মনে হয় না, আর তারপরেও যদি থেমে যায় তাহলে ব্যাড লাক। নোরা মনে মনে দোয়া করতে লাগলো বৃষ্টি যেন কিছুতেই না থামে। বৃষ্টিতে ভিজতে না পারলেও কোনো আফসোস নেই, কিন্তু এভাবে কচু পাতার নিচে অনেককে আশ্রয় করে দাঁড়িয়ে থাকতে নোরা দারুণ লাগছে। অনেক দুজনের মাথার উপরে কচু পাতাটা ধরে রেখেছে। একটু পরপরই অন্য হাত দিয়ে নিজের ভেজা চোখ মুখ আর চুল মুছছে। কি যে সুন্দর দৃশ্য! নোরার ইচ্ছে করছে তার শাড়ির আঁচল দিয়ে অনেকের মাথা মুছে দিতে, কিন্তু তার শাড়ির আঁচলটা তো আরো ভেজা। একটু পরপরই দমকা বাতাসে দুজনের শরীরটা কেঁপে উঠছে। অনেক এক হাত দিয়ে নোরার কোমর ধরে ওকে কাছে নিয়ে আসে। নোরা আরো কাছে এসে অনেকের বুকে মাথা রাখলো। বৃষ্টির ঝুমঝাম শব্দের সাথে অনেকের বুকের টিপ টিপ শব্দ। এর যে সুখের আর কি হতে পারে! সন্ধ্যা হয়ে যাওয়ার পরে চারদিকে যখন গুটগুটে অন্ধকার, বৃষ্টি তখনও থামেনি। অনেক নোরা চা বাগানের এবড়ো খেবড়ো মেঠো পথ দিয়ে দৌড়াতে শুরু করলো। বৃষ্টির বেগ তখন আরো বেড়ে গেছে। দুইজন পাগলের মতো বৃষ্টি খেলায় মেতে উঠেছে। এই বৃষ্টি যেন বৃষ্টি নয়, সুখের বর্ষণ। অনেক নোরার কোমর ধরে ওকে উপরে তুলে ঘোরাতে শুরু করলো, আর নোরা মুমন কাঁপানো হাসি স্রোতে মত্ত হলো। চা বাগানে তখন তেমন কেউ ছিল না। অনেকের গায়ে লাল টি শার্ট আর কালো জিন্স, নোরার গায়ে লাল শাড়ির সাথে কালো ব্লাউজ। ওরা প্রকৃতির সাথে পুরো মিশে যাচ্ছিল। বৃষ্টি যতক্ষণ চলল ওরা ততক্ষণই ভিজল। অতল সুখের গভীর সাগরে মাতাল হয়ে সাঁতার কাটছিল দুজনাই। সাইকেলে উঠে কাক ভেজা শরীর নিয়ে রিসর্টে ফিরে দুজনেই ক্লান্ত। গ্রুপের অন্যরা তখনও ফেরেনি, হয়তো বৃষ্টির কারণে কোথাও আটকে পড়েছে। অনেক নোরাকে কোলে নিয়ে রিসর্টের রুম পর্যন্ত এসেছে। নোরা হাসতে হাসতে বলল, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুখের দিন। আমি আজকের কথা কখনো ভুলবো না। এরপর অনেকের চোখের দিকে তাকিয়ে বলল, আপনাকে ধন্যবাদ। অনেক ঘোর নিয়ে নোরার দিকে তাকিয়েছিল। নোরার ভেজা চোখ, গাঢ় কাজলের ছাপ, আধরঙা লাল লিপস্টিক, ভেজা এলোমেলো চুল। পাগল হওয়ার জন্য এতটুকুই তো যথেষ্ট। সে মাতাল দৃষ্টিতে বলল, তোমাকে আই লাভ ইউ। অনেকের কথায় নোরা কিলকিল করে শব্দ করে হেসে উঠল। তার হাসির শব্দে আরো নেশা পেয়ে বসলো অনেকের। রুম অন্ধকার, আবছা আলোয় তেমন কিছু দেখা যাচ্ছে না। অনেক আলো জ্বালালো না। দরজা আটকে নোরাকে কোলে নিয়ে বেডরুমে চলে এলো। বিছানায় পিঠ ঠেকতেই নোরা অনেকের গলা জড়িয়ে জিজ্ঞেস করলো, এই কি হয়েছে আপনার? অনেক মাতাল কণ্ঠে বলল, জানি না। তারপর এলোপাথারি চুমু দিতে শুরু করলো নোরার গলায়, ঠোঁটে। নোরা ভ্যাবাচাকা খেলো, বাধা দেওয়ার সুযোগটুকুও হলো না। এর আগেই অনেক তাকে ঘায়েল করে ফেলেছে। নোরা কেবল টি শার্ট খামচে ধরলো অনেকের। নোরার বুক থেকে শাড়ির আঁচল সরাতেই মৃদু শব্দে চেঁচিয়ে উঠল মেয়েটা, প্লিজ না। অনেকের হুঁশ ফিরল। সে কি করছে এসব নোরার সাথে? নিজের কাজে লজ্জিত হয়ে খুব দ্রুতই উঠে বসলো। নোরা দু হাতে নিজেকে ঢেকে গুটিয়ে আছে, তার চোখে অশ্রু। অনেক কোনো মতে নিজেকে সামলে বলল, আই এম সরি নোরা। নোরা কোনো জবাব দিল না। তার বুক টিপ টিপ করছে। সে এমন আচরণ আশা করেনি অনেকের কাছে।
তার এই প্রথম ভয় হচ্ছে মানুষের সাথে একা ঘরে অবস্থান করতে। অনেক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কয়েকবার ঢোক গিলল, তারপরে স্বাভাবিক কণ্ঠে বলল, বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লাগবে, তুমি যাও ফ্রেশ হয়ে এসো, আমি ডিনারের ব্যবস্থা করছি। অনেক কি কথা বলেই উঠে দাঁড়ালো, তারপর তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। নোরা কিছু সময় শুয়ে থেকে উঠে বসলো, তারপর সময় নিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হলো। শাড়ি পাল্টে আগে সেই পোশাক পরে নিল। অনেকক্ষণ রিসোর্ট থেকে বের হয়ে গেছে। বাকিটা সময় নোরা একাই কাটালো। রাত 9টার মধ্যেই সবাই রিসোর্টে ফিরে এলো। অন্তরাকে খুব হাসি খুশি দেখাচ্ছে। সারাদিন তারা কত মজা করেছে সেই বিষয়ে গল্প জুড়ে দিল ইসি। নোরা কিছুই বলছিল না, সে খুব অন্যমনস্ক হয়ে আছে। অন্তরা তার কাঁধে হাত রেখে বলল, কি সমস্যা তোর? ভূতে ধরেছে? এমন থম মেরে আছিস কেন? ভালো লাগছে না। বিষণ্ণ মুখে কথাটা বলেই বারান্দায় চলে গেল নোরা। কিছুক্ষণ পর অন্তরাও বারান্দায় ঢুকলো। সন্দেহী চোখে বলল, সত্যি করে বল তো কি হয়েছে? অনেক স্যারের সাথে ঝগড়া করেছিস? নোরা আচমকাই কেঁদে উঠল। তার কান্না দেখে হতভম্ব হলো অন্তরা। নোরা তাকে জড়িয়ে ধরে কেঁপে কেঁপে বলে উঠল, আমার নিজেকে খুব বাজে মেয়ে মনে হচ্ছে অন্তু। আমি বাবার সাথে মিথ্যা বলেছি আর বিশ্বাস ভেঙেছি। আর নোরার কথা শেষ করলো না। অন্তরা বলল, কি হয়েছে তোর? নোরা চোখের জল মুছতে মুছতে বলল, জানি না, খুব খারাপ লাগছে কেন যেন। অনেক স্যারের সাথে কিছু হয়েছে? না, ওনার দোষ নেই, আমার দোষ। এভাবে হুট করে এখানে চলে আসা ঠিক হয়নি। আমরা কাল সকালেই চলে যাব অন্তু। কি বলছিস? কালি? কত সুন্দর জায়গা, আমার তো আরো ঘুরতে মন চাইছে। প্লিজ আর একটা দিন থাকি নোরা। নোরা কঠিন মুখে বলল, আমি থাকবো না, এটাই ফাইনাল। এবার তোর ইচ্ছে হলে তুই থাক, তোর ব্যাপার। এতটুকু বলেই বারান্দা থেকে চলে গেল নোরা। রুমে ঢুকতেই দেখলো অনেক দাঁড়িয়ে আছে, টেবিলে খাবার সাজাচ্ছে সযত্নে। নোরা কি করবে বুঝতে না পেরে চুপচাপ চেয়ার টেনে বসলো। অন্তরাও বারান্দা থেকে ছুটে এলো। স্যার, আপনি এখানে? নোরার জন্য ডিনার নিয়ে এসেছিলাম। শুধু নোরার জন্য? আমার জন্য আনেননি? তোমার জন্য আলভি বাইরে ওয়েট করছে, তোমাকে জানাতে বলেছিল। ও আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। ড্রয়িং টেবিলের আয়নায় চুলটা একটু ঠিক করেই অন্তরা বের হয়ে যাচ্ছিল, তারপরে আবার ফিরে এসে বলল, স্যার একটা কথা, ওকে না ভূতে ধরেছে। কাল সকালে চলে যেতে চাইছে, অথচ আমাদের তো আরো একটা দিন থাকার কথা ছিল। প্লিজ ওকে আপনি বোঝান। আমি যাচ্ছি, বাই। নোরা অন্তরার দিকে গরম চোখে তাকিয়ে আছে। সেই দৃষ্টি পুরোপুরি উপেক্ষা করে অন্তরা বের হয়ে গেল। অনেক নোরার প্লেট টেনে নিয়ে বিরিয়ানি সার্ভ করছে শান্ত ভঙ্গিতে। হঠাৎ জিজ্ঞেস করলো মৃদু গলায়, রাগের কারণটা জানতে পারি? নোরা অপ্রস্তুত হলো, সংকুচিত গলায় বলল, আমি কি একবারও বলেছি আমি রাগ করেছি? তুমি তো বলবে না, কিন্তু বুঝে নেওয়ার দায়িত্বটা তো আমার। এতই যখন দায়িত্ব বুঝেন, তাহলে রাগের কারণটাও নিজ দায়িত্বে খুঁজে বের করুন। আমাকে জিজ্ঞেস করছেন কেন? তোমার সবসময় উত্তর রেডি থাকে, তাই না? এ কথা বলে অনেক নোরার পাশাপাশি বসলো। চুপচাপ খাচ্ছে নোরা। অনেকও খাওয়া শুরু করলো। খাবার শেষে নোরা প্লেট রেখে উঠে যাওয়ার সময় অনেক তার হাত ধরলো, তারপরে বলল, চলো কোথায়? একটা জায়গায়। আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, আমি ঘুমাবো। মাত্র রাত 9:30 বাজে, এখন কি ঘুমাবেন ওরা? সিলেটে কি ঘুমাতে এসেছো? নোরা জবাব দিল না। অনেক ওর হাত টেনে বলল, চলো প্লিজ। বললাম তো যাব না, আমার ভালো লাগছে না। অনেক কোনো কথা না বলি রুম থেকে বের হয়ে গেল। নোরা ভাবলো অনেক রাগ করেই চলে গেছে। এখন ওর নিজের কাছেই আফসোস হতে লাগলো। এতটা রুড বিহেভ না করলেও তো হতো। অনেক হঠাৎ আবার ফিরে এলো। নিজের ব্যাগ থেকে একটা বড় শাল এনে ওর গায়ে জড়িয়ে দিল। নোরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি করছেন? চুপ। এতটুকু বলেই নোরাকে কোলে নিয়ে ফেললো অনেক। নোরা আর কিছু বলার আগেই ওকে নিয়ে রিসোর্টের বাইরে চলে এলো। নোরা বুঝে গেল বাধা দিয়ে লাভ নেই, তাই চুপ করেই রইল। অনেক জিপ ভাড়া করে এনেছে, ওইটাতেই নোরাকে ওঠালো। তারপরে ড্রাইভার গাড়িতেই চালাতে শুরু করলো। অনেক নোরা পাশাপাশি বসে আছে। একটু পরে নোরা বলল, আচ্ছা, আমরা যাচ্ছিটা কোথায়? অনেক রহস্যময় হাসি দিয়ে শুধু বলল, সারপ্রাইজ। নোরা তারপরে আর কোনো প্রশ্ন করলো না। জিপ থামলো চোঙ্গাই ঘাটে। সেখানে নেমেই অনেক নোরাকে নিয়ে হাঁটতে শুরু করলো। গ্রাম গ্রাম পরিবেশ, আশেপাশে ঘুটঘুটে অন্ধকার। নোরা ভয়ে অনেকের এক হাত জড়িয়ে ধরে আছে। অনেক ওকে নিয়ে রাতার গুল
সোয়াম্প ফরেস্টেই চলে এসেছে। আরো কিছুটা সামনে যেতেই নোরা দেখলো ঘাটে একজন মাঝি নৌকা নিয়ে অপেক্ষা করছে। অনেক মাঝিকে বলল, মাঝি ভাই, সব রেডি? মাঝি দাঁত কেলালো, হাসি দিয়ে বলল, এই ঘুটঘুটে অন্ধকারেও মাঝির ঝকঝকে সাদা দাঁতগুলো স্পষ্ট দেখতে পেল নোরা। তার সবকিছুতেই কেমন ভয় ভয় লাগছে। হঠাৎ সারা নৌকা আলোকিত হয়ে উঠল। সোনালি রঙের ছোট ছোট লাইট পেঁচিয়ে নৌকাটা সাজানো হয়েছে। নদীর পানিতে লাইটগুলোকে দেখতে মনে হচ্ছে আকাশের তারাগুলো মুক্তভাবে পানিতে ঝরে পড়েছে। কি যে অমায়িক, কি যে মোহনীয়। অনেক নোরাকে নিয়ে নৌকাতে উঠল, আর মাঝি বইটা বাইতে শুরু করলো। নোরা প্রথম কয়েক মিনিট কিছু বলতেই পারল না। মুগ্ধ চোখে শুধু আশেপাশে সৌন্দর্য দেখছে, প্রকৃতির এই রূপ। আর অনেকের হঠাৎ সারপ্রাইজ তাকে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ করতে পুরোপুরি সক্ষম। নোরা নিজ থেকেই বলে উঠল, এত সুন্দর কেন? সবকিছু কেন এত ভালো লাগছে? আমি তো পাগল হয়ে যাচ্ছি। অনেক হেসে পড়ল। তোমার এই পাগল হওয়া রূপটাই তো দেখতে চেয়েছিলাম, আর এই পাগল করা হাসি। নোরা তাকিয়ে বলল, আপনি এত কিছু কখন করলেন? কিভাবে করলেন? তুমি না বলেছিলে তোমার নৌকায় উঠে খোলা আকাশ দেখার শখ? দেখো খোলা আকাশ। অনেক উপরে তাকালো, নোরাও তাকালো, কিন্তু আকাশ দেখা যাচ্ছে না। বড় বড় সবুজ গাছ নীল আকাশটা ঢেকে রেখেছে, তবুও সুন্দর লাগছে, অতুলনীয় সুন্দর। অনেক বলল, ওহ সরি, এখন আকাশ দেখা যাচ্ছে না, কিন্তু একটু পরেই যাবে। তখন আমরা মাছ নদীতে চলে আসবো। খোলা আকাশ দরকার নেই, এভাবেই ভালো লাগছে। উফ, এই জায়গাটা এত সুন্দর কেন? শুয়ে শুয়ে দেখো, আরো বেশি সুন্দর লাগবে। দুজন একসাথে চিত হয়ে শুয়ে পড়ল। অনেক নোরার এক হাত ধরে রইল। নোরার দু চোখ ঝলমল করছে। এ যেন এক স্বর্গীয় অনুভূতি। নৌকা ধীর গতিতে বয়ে চলেছে, টলমলে পানিতে দেহ খেলা করছে। একটু পরপর নদীতে ভাসমান বিশাল গাছগুলো সামনে চলে আসছে। মনে হচ্ছে ওরা এখনই গহীন জঙ্গলে হারিয়ে যাবে, কিন্তু মুহূর্তেই আবার উন্মুক্ত হয়ে যাচ্ছে সবকিছু। একটু পরেই সবুজ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো বিশাল আকাশ, খণ্ড খণ্ড মেঘের দৃশ্য। নোরা মাথা উঠিয়ে নদীর পানির দিকে তাকালো। অনেক বলল, কি করছো নোরা? পড়ে যাবে তো। নোরা হেসে বলল, পড়ে গেলে কি হবে? মরে যাব। অনেক অবাক হয়ে তাকালো। নোরা আবারও হাসলো, বলল, এখানে মরতেও আমার কোনো আপত্তি নেই। এত সুন্দর দৃশ্যের স্মৃতি নিয়ে মরে গেলেও শান্তি, খুব শান্তি। অনেক কিছু বলল না, শক্ত করে নোরার হাতটা ধরে রাখলো। নোরা নদীর পানিতে দেখলো নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ানোর দৃশ্য। একটু পরপরই নদীতে ঢেউ উঠছে, মনে হচ্ছে যেন আকাশেই ঢেউ খেলা করছে। আকাশ নদীর এক রূপ। আহা! নোরা চোখ বন্ধ করলো। নীরব পরিবেশে নদীর কোলকোল ধ্বনি শোনার অব্যর্থ চেষ্টা। একটু পরে নোরা জিজ্ঞেস করলো, আচ্ছা, আমরা এখানে কতক্ষণ থাকবো? এই তো 1.5-2 ঘন্টা। তুমি চাইলে আরো বেশিক্ষণও থাকা যাবে। নৌকাটা সারা জীবনের জন্য ভাড়া করে নেওয়া যায় না? আমরা না হয় সারা জীবন ভেসে বেড়াবো। অনেক হেসে ফেলল। নোরাকে এত খুশি দেখে নিজের উপরে ভীষণ গর্ব হচ্ছে তার। নোরার এই আনন্দের জন্য সেই দায়ী। এ কথা ভাবতেই গর্বে বুক ফুলে উঠছে। অনেক এই জীবনে আর তেমন কিছু চায় না, শুধু সারা জীবন নোরাকে এভাবে খুশিই রাখতে চায়। প্রায় 1 ঘন্টার মতন নৌকা ভ্রমণ করে ওরা পাড়ে এসে উঠে এলো। নোরা চাইছিল আরো কিছুক্ষণ ঘুরতে, কিন্তু মাঝি বেশি গভীরে যেতে চাইল না। রাতের বেলায় বন্যপ্রাণীর উপদ্রব থাকতে পারে। অনেক নৌকা থেকে নেমে মাঝিকে বলল, থ্যাংক ইউ ভাই। মাঝি আবার সেই দাঁত বের করা হাসি দিল। নোরা ভয়ে অনেকের হাত জড়িয়ে ধরল। নৌকার থাকাকালীন পুরোটার সময় এই মাঝি বেটাকে কেন জানি সন্দেহ হচ্ছিল নোরার। মনে হচ্ছিল এই বেটা ইচ্ছে করে নৌকা উল্টে অনেককে ফেলে দিবে, তারপরে তাকে নিয়ে চলে যাবে। সীতাকুণ্ডের দুর্ঘটনার কথা মনে পড়লে এখনো গা শিউরে ওঠে। গাড়িতে বসেও রাতারগুলের দৃশ্য স্মৃতিতে ভাসছে নোরার। ঘোর এখনো কাটেনি। অনেকের কাঁধে মাথা ঠেকিয়ে সুন্দর মুহূর্তগুলো কল্পনা করছে সে। অনেক বলল, কেমন লাগলো নৌকা ভ্রমণ? নোরার কোনো উত্তর নেই। অনেক আবারও ডাকলো, নোরা। আবারও কোনো সারা শব্দ নেই। তারপরে খেয়াল করে দেখলো মেয়েটা ঘুমিয়ে পড়েছে। অনেক মৃদু হাসলো, নোরাকে আর ডাকলো না, বরং সে খানিকটা সিটের সাথে হেলানি নিচে বসলো, যেন নোরা আরাম করে ঘুমাতে পারে। অনেক
সুবিধাজনকভাবে বসতেই নোরা একটু নড়ে চড়ে আরো ভালো করে কাছে মাথাটা রাখতে পারলো। সে অনেককে জড়িয়ে ধরে এক পা অনেকের উপরে তুলে দিয়েছে। অনেকের ভালো লাগছে, আবার নোরার নরম কোমল স্পর্শে তার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। রিসোর্টে পৌঁছাতে বেশ রাত হয়ে গেছে। গ্রুপ মেম্বারদের সব ঘুমিয়ে কাবু। নোরার ঘুম ভাঙেনি, তাই আবারও নোরাকে কোলে নিয়ে রিসোর্টে ঢুকলো অনেক। তারপরে বিছানায় শুইয়ে দিল। অন্তরা এখানে নেই, হয়তো ফেরেনি এখনো। এদিকে নোরা অনেকের এক হাত ধরে আছে, হাতটা ছাড়ানোর চেষ্টা করেও লাভ হলো না। নোরা আরো ভালো করে জড়িয়ে ধরেছে। অনেক নোরাকে ছেড়ে উঠল না। হাত ছাড়াতে গেলে নোরা বিছানা থেকে পড়ে যাবে। এখন উপায় হলো নোরাকে ঘুম থেকে জাগানো, না হলে এভাবে বসে থাকা। নোরাকে ডাকতে ইচ্ছে করছে না, একদম বাচ্চার মতো ঘুমাচ্ছে মেয়েটা। কি যে মিষ্টি লাগছে। অনেক ওকে এমনি এমনি মিষ্টি ভরি রাখে না। সারা রাত কেটে গেল। অনেক একইভাবে বসেছিল। অন্তরা রাত রিসোর্টে ফেরেনি। যখন ভোরের আলো ফুটতে শুরু করলো, অনেক চমকে উঠলো। এত দ্রুত সকাল হয়ে গেছে। নোরা একসময় নিজে থেকেই অনেকের হাত ছেড়ে উল্টো পাশে শুয়ে পড়লো। অনেক তারপরে উঠে বিছানায় বসলো। তারপরে নোরার পাশে শুয়ে পড়লো। নোরার হাতের সাথে অনেকের শরীর লাগতেই সে শক্ত করে অনেককে জড়িয়ে ধরলো। অনেকের শরীরে শিহরণ হয়ে যাচ্ছে। এমনি কি তাকে আজকে ঘুমাতেই দেবে না? অনেক ঘুমালো না, জেগেই থাকলো। সারাটা সময় নোরার কেমন কোমল শরীরের উষ্ণতা অনুভব করতেই জেগে থাকা তার। সকালে ঘুম ভাঙতেই নোরা আবিষ্কার করলো সে একদম কোলবালিশের মতো অনেকেই ব্যবহার করে শুয়ে আছে। চমকে উঠে অনেকে ছেড়ে দিল। ওরা রাতার গোল থেকে রিসোর্টে এখনই এলো। কখন এলো তার তো কিছুই মনে পড়ছে না। অন্তরা কোথায়? একটা হাই তুলে অনেকের দিকে তাকালো নোরা। সেটা কি সুন্দর করে যে ঘুমায়, কি নিষ্পাপ মুখ। নোরা কিছুক্ষণ অনেকের মাথায় হাত বুলিয়ে দিল, কপালে একটা চুমুও দিল। এই পর্যন্ত যতবার অনেকের ঘুমন্ত মুখও দেখেছে, কপালে চুমু না দিয়ে থাকতে পারেনি। এত কিউট ফেসটা দেখে চুমু না দিয়ে কি থাকা যায়? আচ্ছা, অনেকে এভাবে ঘুমাতে দিদি কি কোনোদিনও দেখেছে? যদি দেখে থাকে তাহলে সেও নিশ্চয়ই অনেকে চুমু দিয়েছে। এই মেয়ে তো জাগ্রত অবস্থাতেই নির্লজ্জের মতো অনেককে লিপ কিস করে বসে।